Good evening everyone and welcome back to accounting basic classes where you can learn the basic. তো আগের দিন আমরা আগের পার্টে ইনকাম ট্যাক্স ল এর জাস্ট শুরুটা করেছিলাম, যেখানে বেসিক লেভেল থেকে শুরু করে আমরা কিছু কিছু স্টেপস আমরা দেখেছি যে ইনকাম কাকে বলে এবং ইনকামের যে হেডস গুলো হয় বা ইনকামের যে স্ল্যাব গুলো হয় সেটা কিভাবে আমাদের কাছে ইনকাম আসে এবং সেইগুলো কিভাবে ট্যাক্সেবল হয় সেই সমস্ত জিনিসগুলো আমরা আগের দিন একটু পড়েছিলাম। এবং তার সঙ্গে পড়েছিলাম যে ট্যাক্স কত রকমের হয় এবং আমাদের কাছে যে ইয়ার অর্থাৎ ফিনান্সিয়াল ইয়ার এবং প্রিভিয়াস ইয়ার এবং তার সঙ্গে অ্যাসেসমেন্ট ইয়ার, এগুলো কাকে বলে, এগুলো ডেফিনেশন এবং আমাদের ফিনান্সিয়াল ইয়ার এবং প্রিভিয়াস ইয়ার কোনটা সেগুলো আমরাকে জেনেছিলাম। তাহলে এইবারে আমরা যে জিনিসটা আমরা প্রপারলি পড়বো সেটা আজকের হচ্ছে আমাদের যে প্রথম হেড। আমরা পাঁচটা হেড সম্পর্কে জেনেছিলাম। একটা ছিল ইনকাম ফ্রম স্যালারি, ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, থার্ড ছিল ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইন, তারপরে হচ্ছে ইনকাম ফ্রম বিজনেস অর প্রফেশন, আর ইনকাম ফ্রম আদার সোর্সেস। তো আজকে আমরা একেবারে ফার্স্ট হেড যেটা ইনকাম ফ্রম স্যালারি সেটা সম্পর্কে জানার চেষ্টা করব এবং আমি আশা রাখবো যে সেটা তোমাদেরকে যথেষ্ট পরিমাণে হেল্প করবে। তো ইনকাম ফ্রম স্যালারির যে প্রথম স্টার্টিংটা হবে সেটা বেসিক লেভেল থেকে স্টার্টিং হবে এবং থিওরি পার্টটা আজকে আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। তারপরে নেক্সট পার্টে আমরা ইনকাম ফ্রম স্যালারির যে ম্যাথ পার্ট অর্থাৎ প্রবলেমসের পার্ট অর্থাৎ ইলাস্ট্রেশনের পার্ট সেগুলোকে আমরা এক এক করে কভার করার চেষ্টা করব। তো প্রথমেই শুরু করছি ইনকাম ট্যাক্স ল এর ফার্স্ট হেড ইনকামের, সেটা হলো ইনকাম ফ্রম স্যালারি। তো লেটস স্টার্ট। ইনকাম ফ্রম স্যালারি আমাদের কাছে ফার্স্ট চ্যাপ্টার আমরা পাবো ইনকাম ট্যাক্স ল এর মধ্যে ইনকাম ফ্রম স্যালারি। ইনকাম ফ্রম স্যালারি, এই যে ইনকাম ফ্রম স্যালারিটা পাবো, তাই ইনকাম ফ্রম স্যালারিটা অ্যাকচুয়ালি কি সেটা আমাদেরকে জানতে হবে। যে ইনকাম ফ্রম স্যালারিটা কি, আমি আগের দিনই বলেছিলাম যে ইনকাম ফ্রম স্যালারি হচ্ছে আমাদের কাছে যে ইনকামটা স্যালারির মাধ্যমে আসছে। অর্থাৎ আমরা একটা জায়গায় কাজ করি, একটা অফিসে কাজ করি, সেই অফিসে কাজ করার মাধ্যমে সেই অফিসের কাছ থেকে বা সেই অফিসের যে ম্যানেজার বা যেই হোক না কেন সেখান থেকে যে আমরা ইনকামটা পাচ্ছি অর্থাৎ স্যালারিটা পাচ্ছি সেটা হচ্ছে ইনকাম ফ্রম স্যালারি। এবার সেই স্যালারিটা একটা লিমিটেশন পর্যন্ত ট্যাক্স ফ্রি থাকে, কিন্তু তারপরে সেটাকে আমাদের ট্যাক্স পে করতে হয় তার উপরে। সেই যে ট্যাক্স পে করতে হয় সেই অ্যামাউন্টটা হচ্ছে ট্যাক্সেবল ইনকাম ফ্রম স্যালারি হয়ে যায়। তাহলে আমাদের কাছে যেটা আমরা সবার প্রথমেই পেলাম যে ইনকাম ফ্রম স্যালারি ফার্স্ট হেড আমাদের চ্যাপ্টার 1, সেই ইনকাম ফ্রম স্যালারিতে আমাদেরকে কিছু কিছু টপিক যেটা আমাদেরকে মাথায় রাখতে হয় সেই জিনিসগুলোকে সর্বপ্রথমে আমরা এক এক করে দেখি। তো প্রথমেই আমাদের কাছে যেটা লাগবে, দেখো ইনকাম ফ্রম স্যালারি মানে আমাদের কাছে এমপ্লয়ার এবং এমপ্লয়ি এই দুটো কথা সর্বপ্রথমেই চলে আসছে। কারণ আমরা যেখানে কাজ করি তারা হচ্ছে সেই অফিসের ম্যানেজার বা সেই অফিসের এইচআর, সেই সমস্ত জায়গার যারা মেন হেডে থাকে তারা হচ্ছে এমপ্লয়ার, অর্থাৎ আমাদেরকে তারা রিক্রুট করছে। আর আমরা হচ্ছে সেই কোম্পানির বা সেই অফিসের এমপ্লয়ি, অর্থাৎ আমাদেরকে তারা রিক্রুট করছে। ওকে, তাহলে আমরা সর্বপ্রথমেই দুটো জিনিস পেলাম, সেটা হচ্ছে আমাদের কাছে এমপ্লয়ার, যে এমপ্লয়ার আমাদেরকে রিক্রুট করছে। আমরা কারা? আমরা হচ্ছে এমপ্লয়ি। তাহলে এমপ্লয়ার যে অফিসের মালিক বা হেড, সে আমাদেরকে রিক্রুট করছে অ্যাজ আ এমপ্লয়ি। এইবারে যখনই আমাদেরকে রিক্রুট করছে তো তখন আমাদেরকে কি দেবে? আমরা যখন সেই কোম্পানির একজন স্টাফ হয়ে গেলাম, একজন এমপ্লয়ি হয়ে গেলাম, তখনই কি হলো যে আমরা সেই কোম্পানির কাছ থেকে কি একজন স্যালারি যোগ্য এমপ্লয়ি হয়ে গেলাম, একজন স্যালারি যোগ্য স্টাফ হয়ে গেলাম। তাহলে যখনই এমপ্লয়ার এমপ্লয়িকে রাখবে তখনই ও কি হয়ে গেল, এমপ্লয়ারের কাছ থেকে কি পাবে? স্যালারি পাবে। এমপ্লয়ারের কাছ থেকে কি পাবে? স্যালারি পাবে। তাহলে এই যে স্যালারিটা ও পেলো এমপ্লয়ারের কাছ থেকে, এটা কিন্তু একটা ইনকাম হয়ে গেল। তো যখনই ইনকাম হয়ে গেল তখনই এই ইনকামের মধ্যে যে স্যালারির মধ্যে স্যালারি থেকে যে ইনকামটা আসছে সেই যে স্যালারির মধ্যে কিছু কিছু পার্ট ইনক্লুড হয়ে গেল। অর্থাৎ স্যালারি তো শুধুমাত্র একটা বেসিক জিনিসের উপরে হয় না, অন্যান্য জিনিসও তার মধ্যে অ্যাড থাকে। যেরকম স্যালারির সাথে আমরা বেসিকের সাথে আমরা ডিএ পাই, আমরা পিএফ
আমাদের থেকে কাটে, আমরা কমিশন পাই, ঠিক আছে, আমরা বোনাস পাই, তাহলে এই সমস্ত ইনকামগুলো আমাদের কাছে স্যালারির থ্রুতেই আসছে, কিন্তু মেন যে অ্যামাউন্ট তার সাথে কিন্তু এগুলো যোগ হয়ে আসছে, তাই না? তো তার মানে কি, এগুলোকে আমাদের আলাদা আলাদা ভাগ রয়েছে, আলাদা আলাদা ভাগগুলোকে আমরা একটু ভাগ করে নিই, যে আমরা স্যালারির মধ্যে এক্স্যাক্টলি কি কি জিনিস পাচ্ছি। তো স্যালারির মধ্যে যে জিনিসটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে সর্বপ্রথমেই বেসিক বেসিক স্যালারি পাচ্ছি, তাই তো? অর্থাৎ স্যালারির যে বেসিক অ্যামাউন্ট, একটা নির্দিষ্ট অ্যামাউন্ট থাকে, যে অ্যামাউন্টটা হচ্ছে আমাদের বেঁধে দেওয়া থাকে, যে তোমার স্যালারি, তোমাদের বেসিক স্যালারি হচ্ছে এত টাকা, সেই বেসিক স্যালারির থ্রুতে আমরা কাজ করি। এইবারে তার সাথে কিছু কিছু জিনিস আমার স্যালারির সাথে অ্যাড হয়, যেটা আমার এক্সট্রা কারিকুলার ইনকাম হিসেবে আমার কাছে আসে। যেরকম ধরো, একটা নম্বর বেসিক স্যালারি হলো, তারপরে হচ্ছে ডিয়ারনেস অ্যালাউন্স। ডিয়ারনেস অ্যালাউন্স, অ্যালাউন্স মানে আমরা যে জিনিসটা পাচ্ছি, ডিএ, ঠিক আছে? ডিয়ারনেস অ্যালাউন্স মানে হচ্ছে ডিএ, অর্থাৎ আমার পারিপার্শ্বিক যে খরচাপাতি চালানোর জন্য আমাকে কিছু অ্যালাউন্স সরকার থেকে হোক বা আমার প্রাইভেট কোম্পানি থেকে হোক, সেখান থেকেই আমাকে ডিয়ারনেস অ্যালাউন্স পে করছে বেসিক স্যালারির ওপরে। তাহলে বেসিক স্যালারির সাথে আমি কি পেয়ে গেলাম? ডিয়ারনেস অ্যালাউন্স পেয়ে গেলাম। আচ্ছা, আর কি পাবো? আর ধরো আমি পাচ্ছি বোনাস, এর সাথে আমি পেয়ে গেলাম বোনাস। তাহলে আমরা তিনটে জিনিস এখনো পর্যন্ত পেয়ে গেছি স্যালারির মধ্যে ইনক্লুডেড, যেটা থাকে সেটা হচ্ছে বেসিক স্যালারি, ডিয়ারনেস অ্যালাউন্স এবং বোনাস। তার সঙ্গে আরো কিছু থাকে, সেগুলো হচ্ছে কমিশন। যেরকম ধরো তোমার থ্রুতে কোনো কাজ, যে কাজটা আটকে ছিল সেই কাজটা হলো, তাহলে সেই কাজটা যখনই তোমার থ্রুতে হয়ে গেল, তখন কি হলো, তুমিও সেই কাজটা করার দরুন যে ইনকামটা আসছে, সেই ইনকামটার মধ্যে থেকে কিছু ভাগিদার হয়ে গেলে। তখন তোমাকে কি করলো, যে সেই ইনকামের কিছুটা পার্সেন্টেজ, একটা নির্দিষ্ট পার্সেন্টেজ করে তোমাকে দিয়ে দিলে, যে তুমি এই কাজটা তুলে দিয়েছো, তার জন্য তোমাকে একটা কমিশন প্রেফার করলাম আমরা, ঠিক আছে? তো এটা হয়ে গেল কমিশন। নেক্সট আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের কাছে এছাড়াও আদার অ্যালাউন্সেস থাকে। আদার অ্যালাউন্সেস, আদার অ্যালাউন্সেস, আদার অ্যালাউন্সেস মিন্স, যেরকম ধরো এন্টারটেনমেন্ট অ্যালাউন্স হতে পারে, সিটি অ্যালাউন্স হতে পারে, শহরে থাকার জন্য খরচা, তারপরে চিলড্রেনদের এডুকেশনের জন্য খরচা হতে পারে। তো সেই সমস্ত পারিপার্শ্বিক খরচাগুলোকে আমরা আদার অ্যালাউন্সেসের মধ্যে রাখি। তো এই যে অ্যালাউন্সেস গুলো আমাকে পে করছে, এটা কিন্তু বেসিক স্যালারির ওপরে সবকিছু টোটাল হচ্ছে। কারণ কি, আমাদের যে এক্সট্রা পারিপার্শ্বিক খরচা আছে সেগুলোকে বহন করার জন্য আমাদেরকে কিন্তু এই জিনিসগুলো আমাদেরকে প্রোভাইড করে কে? আমার এমপ্লয়ার। তাহলে এমপ্লয়ার স্যালারির সাথে, বেসিক স্যালারির সাথে এগুলোকে আমাকে পে করলো, তাহলে স্যালারির মধ্যে টোটাল জিনিসটাই কিন্তু ইনক্লুড হয়ে গেল। আফটার দ্যাট আমার যে ইয়েটা টোটালটা আসবে, সেই টোটালটা হচ্ছে আমার অ্যাকচুয়াল ইনকাম। ওকে, এটা হয়ে গেল আমার ইনকামের পার্ট। এবারে ইনকামের, স্যালারির মধ্যে শুধুমাত্র কিন্তু একটা পার্টি থাকে থাকে না। এই পার্টটা কিন্তু আমরা যেটা পেলাম এতক্ষণ ধরে, সেটা কিন্তু অ্যাকচুয়ালি স্যালারি, যেটা আর্থিক হারে আমাদের কাছে আসছে। এইখানে কিন্তু আমরা কোনো ফেসিলিটি বা সুবিধা পাচ্ছি না, এটা এখানে আমরা একটা কি পাচ্ছি? নগদ টাকা পাচ্ছি। অ্যাজ আ স্যালারি আমরা টাকা পাচ্ছি আর্থিক হিসাবে যে আসছে, কিন্তু এর সাথেও আমাদের কাছে কিছু ফ্যাসিলিটিস প্রোভাইড করা হয়, কিছু ফ্যাসিলিটিস প্রোভাইড করা হয়। তাহলে এই যে টোটাল আমরা জিনিসটাকে দেখলাম, এই টোটাল জিনিসটাকে একত্রে আমরা বলতে পারি, এই যে টোটাল জিনিসটাকে আমরা দেখলাম, এই টোটাল জিনিসটাকে আমরা একত্রে বলতে পারি মনিটারি ইনকাম। মনিটারি ইনকাম, মনিটারি ইনকাম, ঠিক আছে? এই যে টোটাল জিনিসটাকে আমরা দেখলাম, আমরা অর্থের মাধ্যমে আমার ইনকামটা আসছে। এইবারে আমি একজন স্টাফ বা একজন এমপ্লয়ি হিসাবে আমি কোম্পানির কাছ থেকে কিছু সুবিধা কিন্তু পাই। যে যে সুবিধাগুলো আমাদের পাওয়া উচিত বা পাই আমরা, সেগুলো এক এক করে আমরা একটু দেখার চেষ্টা করি। সর্বপ্রথমেই যেটা পাবো, একটা ফেসিলিটিস, এটা হচ্ছে ফেসিলিটিস, ঠিক আছে? তো ফেসিলিটিস সবার প্রথমেই যেটা পাবো আমরা ফেসিলিটিস এর মধ্যে, সেটা হচ্ছে রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন।
রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন, অর্থাৎ আমি থাকি কল্যাণীতে, আমি কল্যাণী থেকে কলকাতায় ডেলি প্যাসেঞ্জারি করব না, ঠিক আছে? অথবা আমি কলকাতা থেকে একটুখানি দূরে বলি, আমি সাপোজ ধরো দার্জিলিং এ থাকি, আমি কল্যাণীতে থাকি, আর দার্জিলিং এ আমার অফিস রয়েছে, তো আমি কি কল্যাণী থেকে দার্জিলিং ডেলি যাতায়াত করতে পারবো? দিনই তো চলে যাবে, তাই না? তো সেখানে আমাদেরকে দার্জিলিং এ থাকার জন্য একটা রেন্ট ফ্রি, অর্থাৎ আমাদেরকে কোনো রেন্ট দিতে হচ্ছে না, সেটার উপরে একটা থাকার জায়গা আমাকে প্রোভাইড করছে কে? আমার এমপ্লয়ার। তাহলে একটা রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন, যেটাকে বলা হচ্ছে একটা হাউস যেখানে আমি কোনো রেন্ট না দিয়ে থাকবো, সেই জায়গাটা কিন্তু আমাকে এমপ্লয়ার প্রোভাইড করে দিচ্ছে। তাহলে রেন্টটা কি দিতে হচ্ছে না? যেখানে থাকছি আমি রেন্টটা তাকে দিতে হচ্ছে না? নিশ্চয়ই দিতে হচ্ছে। কে দিচ্ছে? এমপ্লয়ার দিয়ে দিচ্ছে। তাহলে আমার হয়ে আমাকে এই ফেসিলিটিটা প্রোভাইড করছে এমপ্লয়ার, যে তুমি একটা বাড়িতে এখানে থাকবে অ্যাজ আ রেন্ট নিয়ে, কিন্তু রেন্টটা প্রোভাইড করবো কারা? রেন্টটা প্রোভাইড করবে আমার এমপ্লয়ার, এবং সেটা আমার স্যালারির মধ্যেই কিন্তু ক্রেডিট হয়ে যাবে, যে ওই টাকাটা তোমার রেন্ট বাবদ তোমার স্যালারির মধ্যে ইনক্লুড হয়ে গেল। তাহলে রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন আমরা একটা জিনিস পেয়ে গেলাম। নেক্সট আমাদের কাছে যেটা যেটা আসছে, ধরো কার ফ্যাসিলিটিস। কার, ধরো এবার আমি দার্জিলিং এই আমি এমপ্লয়ি হিসেবে কাজ করছি, দার্জিলিং এই আমি এমপ্লয়ি হিসেবে কাজ করছি। তো দার্জিলিং এ এমপ্লয়ি হিসেবে কাজ করার জন্য আমাকে দেখা যাচ্ছে যে আমাকে যে জায়গাটা রেন্ট হিসেবে দিয়েছে, সেই জায়গাটা আমার অফিসের থেকে বেশ কিছুটা দূরে। তো বেশ কিছুটা দূরে যখনই হয়ে যাচ্ছে, তখনই কিন্তু আমাকে একটা কার সার্ভিস প্রোভাইড করতে হচ্ছে, যেটা কে প্রোভাইড করছে? আমার এমপ্লয়ার। আমাকে আমার যে রেন্ট আমি যেখানে রয়েছি সেখান থেকে নিয়ে গিয়ে একদম অফিসে নিয়ে পৌঁছে দেবে, ঠিক আছে? তো এটা হয়ে গেল কার ফ্যাসিলিটি। সব অফিসে থাকে না, কিছু কিছু অফিসে থাকে, কিছু কিছু অফিসে থাকে না, ঠিক আছে? তো এটা হয়ে গেল আমাদের কাছে কার ফ্যাসিলিটিস। তো কার ফ্যাসিলিটিস এর মধ্যে আমি কি পেলাম? যে আমিকে বাড়ি থেকে অফিস পর্যন্ত পিক অ্যান্ড ড্রপ করার জন্য কার ফ্যাসিলিটিস প্রোভাইড করছে কে? আমার এমপ্লয়ার। ওকে, নেক্সট হচ্ছে আমাদের কাছে রয়েছে যে ধরো গ্যাস, ইলেকট্রিসিটি, ঠিক আছে? এই সমস্ত জিনিসগুলো, গ্যাস গ্যাস ইলেকট্রিসিটি, এই সমস্ত জিনিসগুলো আমাকে প্রোভাইড করছে কে? আমার এমপ্লয়ার। গ্যাস এবং ইলেকট্রিসিটি, এই দুটো জিনিস আমাকে প্রোভাইড করে দিচ্ছে অ্যাজ আ এমপ্লয়ি হিসেবে আমাকে প্রোভাইড করে দিচ্ছে এমপ্লয়ার, ঠিক আছে? যে তোমরা এই স্যালারিটা, তোমার স্যালারির মধ্যে এই টাকাটা ইনক্লুড করে দিলাম অ্যাজ আ গ্যাস এবং ইলেকট্রিসিটি হিসেবে, ঠিক আছে? নেক্সট গ্যাস এবং ইলেকট্রিসিটির পরে গ্যাস এবং ইলেকট্রিসিটির পরে তারপরে হচ্ছে কুক কুক আর সার্ভেন্ট। কুক আর হচ্ছে সার্ভেন্ট, মানে আমি থাকছি বাড়িতে, তো আমি নিজে থেকে ধরো আমার যে সমস্ত কাজ বাজ সেগুলো আমি করতে পারছি না, তখন আমাকে কুক প্রোভাইড করে দিল, সার্ভেন্ট প্রোভাইড করে দিল। কে প্রোভাইড করে দিচ্ছে? এমপ্লয়ার। আমাকে নিজে থেকে টাকা দিতে হচ্ছে না, এমপ্লয়ার আমাকে প্রোভাইড করে দিচ্ছে। কিন্তু যে টাকাটা প্রোভাইড করে দিচ্ছে অ্যাজ আ সার্ভেন্ট, অ্যাজ আ কুক, তাদের সেই টাকাটা কিন্তু আমাদের স্যালারির মধ্যেই ইনক্লুড করা থাকছে, ওরা কিন্তু আলাদা করে জিনিসটা দিচ্ছে না, স্যালারির মধ্যেই টোটাল জিনিসটা বলে দিচ্ছে যে তোমার এই জিনিসগুলোর সাথে এই ফ্যাসিলিটিস গুলো তারা প্রোভাইড করছে, এবং প্রোভাইড করার মাধ্যমে তোমার স্যালারিটা একটা এমন অ্যামাউন্টের মধ্যে আসছে যেটা ট্যাক্সেবল হচ্ছে। তো আলটিমেটলি এই জিনিসটাই আমাদের কাছে টোটাল এলো, যে আমরা আর্থিক হিসেবে যে টাকাগুলো পাচ্ছি সেগুলো এলো, তারপরে আমাদের কাছে এলো ফেসিলিটিস, অর্থাৎ যে যে ফেসিলিটিস গুলো আমরা পাচ্ছি, ঠিক আছে? অর্থাৎ যে যে সুবিধাগুলো আমরা এমপ্লয়ারের কাছ থেকে পাচ্ছি। তো নেক্সট এটা তো হয়ে গেল সুবিধার ব্যাপার, এটা হয়ে গেল সুবিধার ব্যাপার, ঠিক আছে? তো এইগুলোকে আমরা বলে থাকি নন নন মনিটারি ইনকাম, নন মনিটারি ইনকাম। এবং এগুলো হচ্ছে আমাদের কাছে যেহেতু অ্যাড হয়, তো তার জন্য এগুলোকে ইনকাম ট্যাক্স ল এর ভাষায় আমরা পারকুইজিট বলে থাকি। পারকুইজিট, PERQUISITE, আমরা এটাকে ইনকাম ট্যাক্স ল এর ভাষায়
পারকুইজিট বলে থাকি। কোনটাকে? এই ফ্যাসিলিটিস গুলোকে। তাহলে টোটাল আমাদের কাছে কি দাঁড়ালো, যে আমরা আর্থিক হিসাবে যে টাকাগুলো পাচ্ছি তার সঙ্গে আমাকে কিছু ফ্যাসিলিটিস প্রোভাইড করছে কে? এমপ্লয়ার। তাহলে স্যালারির মধ্যে কিন্তু টোটাল জিনিসটাই ইনক্লুড হচ্ছে, সে টাকা হোক কি ফ্যাসিলিটি হোক, ফ্যাসিলিটি হিসাবেও কিন্তু টাকাই আসছে। তো সেই ফ্যাসিলিটি এবং মেন যে অ্যামাউন্ট গুলো সেইগুলোর সাথে টোটাল করে আমরা একটা স্যালারি পাচ্ছি, এটা ট্যাক্সেবল হিসাবে হচ্ছে। এবং দেখলাম আমরা মনিটারি ইনকাম এবং নন মনিটারি ইনকামের ভাগ দুটোই কিন্তু আমরা স্যালারি হিসেবেই পাচ্ছি, স্যালারির মধ্যেই টোটালটা ইনক্লুড করা থাকছে। তারপরে হচ্ছে এই যে নন মনিটারি ইনকাম, এই নন মনিটারি ইনকাম বা ফ্যাসিলিটিস গুলোকে আমরা বলে থাকি যে পারকুইজিট। কিসের ভাষায়? ইনকাম ট্যাক্স ল এর ভাষায়। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের ফার্স্ট চ্যাপ্টারের প্রথম ধাপ, যেটা আমরা প্রোভাইড করলাম তোমাদের, যে ইনকাম ফ্রম স্যালারি অ্যাকচুয়ালি কি হয়, ঠিক আছে, এবং সেগুলো থেকে কি কি তার মধ্যে ইনক্লুডেড থাকে, কি কি নিয়ে অ্যাকচুয়ালি ইনকাম ফ্রম স্যালারি বা স্যালারিটা কি কি নিয়ে হচ্ছে, সেই সমস্ত জিনিসগুলো কিন্তু আমরা এখনো পর্যন্ত জানলাম। এইবারে একটা জিনিস আমি বলে দিই, যে এই যে আমাদের কাছে যখনই ল এর ব্যাপার আসে তখনই কিন্তু আমাদের কাছে কিছু কেস, কিছু রুল আমাদের কাছে চলে আসে। তো যখনই রুল চলে আসছে তখনই কিন্তু আমাদের কাছে সেকশন, ধারা, অনেক কিছু জিনিস আমাদের কাছে চলে আসে, অনেক সেকশন আমাদের কাছে চলে আসে, যে সেকশনগুলোকে নিয়ে আমাদেরকে কাজ করতে হয় এবং প্রত্যেকটা সেকশনের আলাদা আলাদা রুল বলা আছে। ঠিক আছে, তো এইখানে আমরা সর্বপ্রথমে যে জিনিসটা দেখব, আমাদের কাছে যে বেসিক স্যালারি, ডিয়ারনেস অ্যালাউন্স, বোনাস, কমিশন, আদার অ্যালাউন্সেস, এই যে টোটাল জিনিসটা আমরা আর্থিক হিসাবে পাচ্ছি আমাদের টাকা এই স্যালারির মধ্যে, এই টোটাল জিনিসটাকে কিন্তু আমরা স্যালারি আইটি রুল 3, ইনকাম ট্যাক্স রুল 3, স্যালারি ইনকাম ট্যাক্স রুল 3 এর মধ্যে কিন্তু আমরা এই টোটাল যে মনিটারি ইনকামটা আছে, এই টোটাল মনিটারি ইনকামটা পাচ্ছি। তাহলে এটা কিন্তু আমাদের যে আসছে এই জিনিসটা টোটাল কিন্তু আমার কি স্যালারি আইটি রুল 3 এর মধ্যে আসছে, স্যালারি আইটি রুল 3 এর মধ্যে আসছে। তাহলে আমি একটা সেকশন এখানে উল্লেখ করলাম, স্যালারি আইটি রুল 3। স্যালারি আইটি রুল 3 এর মধ্যে আমরা এই যে টোটাল যে স্যালারি ইনক্লুশন গুলো পেলাম, সেই স্যালারি ইনক্লুশন গুলো টোটাল আমাদের স্যালারি আইটি রুল 3 এর মধ্যে আসছে। এতদূর ক্লিয়ার? না ক্লিয়ার হলে পরে আমাকে জিজ্ঞেস করবে, আমি আবার ক্লিয়ার করে দেবো। তো এটা হয়ে গেল আমাদের একদম বেসিক একটা ধাপ। এরপরে আমরা আলোচনা করব স্যালারি রুল 3 তো হলো, এবার স্যালারি রুল 2 নিয়ে একটু আলোচনা করি। 2টা হচ্ছে কিছুই না, স্যালারি রুল 2 হচ্ছে যেখানে শুধুমাত্র বেসিক স্যালারি এবং ডিএ কেই ক্যালকুলেট করা হয়। তাহলে তোমরা বলবে যে স্যালারি রুল 1টা কোথায় গেল? স্যালারি রুল 1 এর মধ্যে শুধুমাত্র বেসিক স্যালারি আসে, তো সেখানে তোমাদের কোনো টোটাল বা কোনো মাইনাস করার কোনো ব্যাপার নেই। তো সেখানে বেসিক স্যালারি দিয়ে বসিয়ে দিতে হয়। অ্যাজ আ রুল অফ ইনকাম ট্যাক্স র স্যালারি আইটি রুল 1, বেসিক স্যালারি হচ্ছে শুধুমাত্র আমাদের স্যালারি আইটি রুল 1 এর মধ্যে আসে। আর স্যালারি আইটি রুল 3 তো আমরা পেলাম, তাহলে 2 কোথায় গেল? 2 হচ্ছে এই যে বেসিক স্যালারি এবং ডিয়ারনেস অ্যালাউন্স, এই দুটোকে মিলিয়ে স্যালারি আইটি রুল 2 হয়। ঠিক আছে, আমি বলে দিই, এই যে বেসিক স্যালারি এবং ডিয়ারনেস অ্যালাউন্স, এই জিনিসটাকে মিলিয়ে কিন্তু আমাদের স্যালারি আইটি রুল 2 হয়। ঠিক আছে, এই জিনিসটাকে আমাদের মিলিয়ে কিন্তু স্যালারি আইটি রুল 2 হয়। শুধুমাত্র কি কি ইনক্লুড থাকে স্যালারি আইটি রুল 2 এর মধ্যে? বেসিক স্যালারি এবং ডিয়ারনেস অ্যালাউন্স বা ডিএ। ঠিক আছে, এই জিনিসটাই কিন্তু স্যালারি আইটি রুল 2 এর মধ্যে ইনক্লুডেড থাকে। ঠিক আছে, তাহলে স্যালারি আইটি রুল 1 পেলাম, স্যালারি আইটি রুল 2 পেলাম, স্যালারি আইটি রুল 3 পেলাম, মনিটারি ইনকাম, নন মনিটারি ইনকাম সম্পর্কে জানলাম। এইবারে আমরা একটা ফ্যাসিলিটিস সম্পর্কে জানবো, যে ফ্যাসিলিটিসটা হচ্ছে প্রথম ফ্যাসিলিটিস রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন। এবং তারপরেই এই ফ্যাসিলিটিসটা জানার পরেই আমরা কিন্তু নেক্সট পার্টে, নেক্সট লেসনে আমরা কিন্তু এই টোটাল জিনিসটাকে নিয়ে যতদূর শিখবো আজকে, সেই টোটাল জিনিসটাকে নিয়ে কিন্তু আমরা ইলাস্ট্রেশন সলভ করব। ঠিক আছে, তো দেখা যাক জিনিসটা কিরকম হচ্ছে। তো ফার্স্টেই আমি বললাম যে টোটাল জিনিসটা হচ্ছে স্যালারির মধ্যে ইনক্লুড থাকে। ঠিক আছে, এবং 2 এবং 3 দুটোই আমরা পেলাম আইটি রুলে। এবারে
আমরা একটু একটা ফ্যাসিলিটিস সম্পর্কে একটু জানার চেষ্টা করি, এবং তোমরা যদি এটাকে তুলতে চাও ভালো মতো খাতায় তুলে নিতে পারো, আমি একবার দেখিয়ে দিচ্ছি। ওকে, নাও আমি এবার মুছবো জিনিসটাকে, কারণ আমার রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন জিনিসটাকে একটু দেখাতে আমার জায়গা লাগবে। তো স্টার্ট করাই, দেখাই। তো ফার্স্ট ফ্যাসিলিটিস আমাদের কাছে রয়েছে রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন। তো ফার্স্ট যে ফ্যাসিলিটিস আমরা পাচ্ছি স্যালারির মধ্যে থেকে, স্যালারির মধ্যে ফ্যাসিলিটিস provided by employer, ঠিক আছে, এমপ্লয়ার একটা ফ্যাসিলিটি প্রোভাইড করছে, সেই প্রোভাইডটা হচ্ছে রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন। রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন, ঠিক আছে, এইটা সম্পর্কে আজ একটু জানার চেষ্টা করি। রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন মানে কি? আমি ফার্স্টেই বললাম যে যখন একজন এমপ্লয়ার বা আমার অফিসের যে এমপ্লয়ার থাকবে, সেই এমপ্লয়ার যখন আমাকে থাকার জন্য একটা বাড়ি প্রোভাইড করবে, একটা ঘর প্রোভাইড করবে যেখানে আমি থাকতে পারবো, সেখানে রেন্ট কি হবে? রেন্ট আমাকে দিতে হবে না, কিন্তু আমার স্যালারির মধ্যে সে রেন্টটাকে ইনক্লুড করে দেবে ওই রেন্টটাকে পে করার জন্য, ঠিক আছে। তাহলে রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন হচ্ছে সেই জিনিসটাই যেটা আমাদেরকে এমপ্লয়ার দ্বারা প্রোভাইড করা হয় আমাদের থাকার জন্য রেন্ট প্রোভাইড করতে, ঠিক আছে, এটা হয়ে গেল। এবারে রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন, রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন যখনই আমাদের কাছে আসবে তখনই আমাদের কাছে দেখতে হবে যে আমরা দুটো জিনিসের সাথে সম্মুখীন হব। একটা হচ্ছে ফার্নিশড, আর একটা হচ্ছে আনফার্নিশড। একটা হচ্ছে ফার্নিশড আর একটা হচ্ছে আনফার্নিশড। মানে একটা বাড়ি থাকবে যেখানে আমাকে প্রোভাইড করবে রেন্ট ফ্রি অ্যাকোমোডেশনে, সেখানে ফার্নিশড থাকতে পারে অর্থাৎ ফার্নিচার থাকতে পারে সেখানে, অথবা সেখানে আনফার্নিশড থাকতে পারে অর্থাৎ আনফার্নিশডও থাকতে পারে, ঠিক আছে। এবারে আমি একটু বলে দিই যে এই যে সেকশনটা আমরা পাবো রেন্ট ফ্রি অ্যাকোমোডেশনের, সেটা হচ্ছে আন্ডার সেকশন 17(2)(1), একটা রোমান হরফ হবে। তো রেন্ট ফ্রি অ্যাকোমোডেশনের যে সেকশন সেটা হচ্ছে আন্ডার সেকশন ইউএস, মানে আন্ডার সেকশন 17(2)(1। এই ধারা বা এই কেস অনুযায়ী আমাদের কাছে রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন প্রোভাইড করা হচ্ছে, এবং এই রুলে কি কি আছে আমরা এক এক করে দেখব। ফার্নিশড এবং আনফার্নিশড হচ্ছে, মানে ঘরটা ফার্নিশড হতে পারে অথবা আনফার্নিশড হতে পারে। এবার ফার্নিশড হলে কি হয় সেটা দেখাই, ঠিক আছে। তো সর্বপ্রথমে বলে রাখি যে এইটা কিন্তু রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন নির্ভর করে তিনটে জিনিসের উপরে। একটা হচ্ছে আমাদের পপুলেশন, আমাদের যে যে প্রপার্টিটা প্রোভাইড করা হবে সেটা ফার্নিশড কিনা বা আনফার্নিশড কিনা, এবং সেটার ওনারশিপ আমাদেরকে দেওয়া হবে। কে দেবে? এমপ্লয়। তাহলে তিনটে জিনিস আমাদের কাছে দেখতে হবে, সেটা হচ্ছে মেইন থ্রি থিংস। রেন্ট ফ্রি অ্যাকোমোডেশনের মেইন তিনটে জিনিস হচ্ছে, এক নম্বর পপুলেশন, ঠিক আছে, আমরা যে জায়গাটায় থাকছি সেই জায়গাটার পপুলেশন কিরকম সেইটা হিসেবে কস্ট প্রোভাইড করা হবে রেন্ট ফ্রি অ্যাকোমোডেশনের জন্য। দ্বিতীয় হচ্ছে ওনারশিপ, অর্থাৎ আমাদেরকে এমপ্লয়কে ওনারশিপ প্রোভাইড করে দেওয়া হবে। এবং তারপরে হচ্ছে নেচার অফ ফার্নিশিং, 3 নম্বর হচ্ছে নেচার অফ ফার্নিশিং। আইদার আমাদের কাছে ফার্নিশ প্রোভাইড করা হবে, আইদার আনফার্নিশ প্রোভাইড করা হবে, ঠিক আছে। এবার ফার্নিশ প্রোভাইড করা হলে কি হয় সেটাই আমাদের কাছে রুলের মধ্যে রয়েছে, সেটা দেখা যাক কি হয়। আনফার্নিশ হলে বেশি কিছু করতে হয় না, কিছুই করতে হয় না, নর্মালি একটা পেমেন্ট করে দেওয়া হয়। কিন্তু ফার্নিশড হলে পরে আমাদের কাছে অনেক কিছু রুল রয়েছে, এটা 17(2)(1)-এর মধ্যে পড়ছে, ঠিক আছে। তো এখানে আমাদের কাছে দেখি যে কিভাবে আসছে মেইন
থ্রি থিংস, ঠিক আছে? মেইন থ্রি থিংস গুলো হচ্ছে পপুলেশন, ওনারশিপ এবং নেচার অফ ফার্নিশিং। তাহলে ওনারশিপ তো আমরা জানলাম যে মালিকানা আমাদের কাছে হস্তান্তর করা হবে। নেচার অফ ফার্নিশিং আমাদের কাছে নেচার অফ ফার্নিশিং ফার্নিশ নাকি আনফার্নিশ সেটা প্রোভাইড করা হবে। এইবারে আমরা যেটা জানবো সেটা হচ্ছে পপুলেশন সম্পর্কে। পপুলেশনটা এখানে কি কাজ করছে? আমাদের কাছে এখানে সিটিজ অনুযায়ী স্যালারির ওপরে পার্সেন্টেজ পে করা হয়, যে কত পার্সেন্টেজ পে করে আমরা রেন্টটাকে দিতে পারবো, তাই তো? এবং সেটা কি, সেই রুলটা আমরা এখন দেখার চেষ্টা করি। তো পপুলেশন আমাদের কাছে, যে এখন জিনিসটা দেখবো এটা হচ্ছে আমাদের কাছে পপুলেশন। পপুলেশন সম্পর্কে দেখি। পপুলেশন, ঠিক আছে? পপুলেশন কিরকম হয়? পপুলেশন হচ্ছে আমাদের কাছে যত টাকা প্রোভাইড করা হচ্ছে সেই পার্সেন্টেজটা কত সেটা আমাদেরকে বের করতে হয়। সেই পার্সেন্টেজটা কিভাবে বের করব আমরা? এটা হচ্ছে সিটিজ অনুযায়ী হয়, ঠিক আছে? সিটিজ অনুযায়ী আমাদের পপুলেশন ক্যালকুলেট হয়। পপুলেশন অফ সিটিজ আমি লিখে দিই যাতে বুঝতে সুবিধা হয়। পপুলেশন অফ সিটিজ, তাহলে সিটিজ এর পপুলেশন কত সেটা অনুযায়ী আমাদের কাছে জিনিসটা করা হচ্ছে, ঠিক আছে? তো সিটিজ উইথ পপুলেশন, আমরা দেখি যে সিটিজ with population up to 10 lakhs, যখন আমাদের কাছে আমাদের সিটিতে 10 lakhs পপুলেশন থাকবে, সেই 10 lakhs পপুলেশনের মধ্যে কতটা, সেই 10 lakhs পপুলেশন যখন থাকবে সেই 10 lakhs পপুলেশন ওয়ালা সিটিতে কতটা পরিমাণ বা কতটা পার্সেন্টেজে আমাদের কাছে পে করা হচ্ছে। এইখানে যখনই আমরা দেখবো যে আপ টু 10 lakhs আমরা সিটি, আমরা সিটির নাম শুনলেই বুঝে যাবো যে কোন সিটিতে 10 lakhs লোক থাকতে পারে। যেরকম আমি একটা উদাহরণ দিয়ে দিই, কল্যাণী হতে পারে, একটা উদাহরণ দিয়ে দিই আমি দুর্গাপুর হতে পারে, একটা উদাহরণ দিয়ে দিই আমি কুলটি হতে পারে। এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু পপুলেশন আপ টু 10 lakhs আমরা হিসাব করি বা ওরকম হিসেবেই থাকে, নিয়ার বাই, কাছাকাছি আর কি, অ্যাপ্রক্স। তো এখানে সিটিজ উইথ পপুলেশন আপ টু 10 lakhs যখনই হচ্ছে, 10 lakhs উইথ পপুলেশন হলে পরে তাহলে আমাদেরকে 7.5% অফ স্যালারি আমাকে পে করে। কে পে করে? 7.5 মানে স্যালারির 7.5% আমাকে পে করে হচ্ছে কে? আমার এমপ্লয়ার। তাহলে এমপ্লয়ার আমাকে 7.5% স্যালারি পে করছে যখন আমি ওকে যে ঘরটা দিচ্ছে সেই ঘরটা হচ্ছে এমন সিটিতে যেখানে 10 লাখের মধ্যে লোক বাস করে, ঠিক আছে? এটা হয়ে গেল ফার্স্ট রুল। সেকেন্ড রুল হচ্ছে, আমি যখন দেখব, সেকেন্ড রুল হচ্ছে সিটিজ উইথ পপুলেশন আপ টু cities with population more than 10 lakhs up to 25 lakhs, ঠিক আছে? 25 lakhs এর মধ্যে যদি 10 লাখ থেকে 25 লাখের মধ্যে যদি যেখানে লোক বাস করে যে সমস্ত জায়গাগুলোতে, সেখানে কিন্তু আমাকে কত পার্সেন্ট স্যালারি কত পার্সেন্ট দেয় সেটা আমাকে দেখতে হবে। তো সেইটা হচ্ছে 10% অফ স্যালারি। তাহলে এমপ্লয়ার, আমরা যখনই এমন কোন সিটিতে আমাকে রেন্ট বা বাড়ি দিচ্ছে যেখানে লোক সংখ্যা হচ্ছে, যে সিটির লোক সংখ্যা হচ্ছে 10 লাখ থেকে 25 লাখের মধ্যে, সেখানে কিন্তু 10% অফ স্যালারি আমাকে প্রোভাইড করে কে? এমপ্লয়ার, ঠিক আছে? যেরকম এর উদাহরণ কি হতে পারে? এর উদাহরণ হতে পারে ধরো হাওড়া, এর উদাহরণ হতে পারে বর্ধমান, ঠিক আছে? এই সমস্ত জায়গাগুলোতে 10% অফ স্যালারি আমাদেরকে পে করা হয়। ওকে, নেক্সট হয়ে গেল সিটিজ উইথ পপুলেশন মোর দ্যান 25 lakhs। এইবারে আমাদের কাছে চলে আসছে যখনই আমাদের কাছে 25 লাখের বেশি লোক বাস করছে আমার শহরে, যে শহরটাতে আমাকে রেন্ট দিয়েছে বা ভাড়ি দিয়েছে, সেই বাড়িটা যখন 25 লাখের বেশি লোক বাস করছে, তখন কতটা পরিমাণ আমাকে স্যালারির পার্সেন্টেজ দিচ্ছে রেন্টের জন্য। তো দেখি, 10% অফ স্যালারি ছিল আগেরটা, তো এখানে হচ্ছে 15% অফ স্যালারি, 15% অফ স্যালারি। এবার 25 lakhs পপুলেশন মানে এটা যে কোনো পপুলেশন হতে পারে, অ্যাজ আ
কোটিও হতে পারে, যে কোনো পপুলেশন হতে পারে। তো সেক্ষেত্রে 15% অফ স্যালারি, এর উদাহরণ হতে পারে যেরকম কলকাতা, মুম্বাই, চেন্নাই, দিল্লি, এই সমস্ত জায়গাগুলো হচ্ছে 15% অফ স্যালারি পে করে এমপ্লয়ার। ওকে, তো এই ছিল একটা রুল যেটা হচ্ছে পপুলেশন এবং সিটির পপুলেশন অফ সিটির ওপরে কিভাবে নির্ভর করছে যে কতটা পরিমাণ রেন্ট আমাদেরকে প্রোভাইড করবে এমপ্লয়ার। ওকে, নেক্সট আমরা যেটা দেখবো, এটা তো হয়ে গেল 15%, এটা তো হয়ে গেল টোটাল জিনিসটা, এই জিনিসগুলো সম্পর্কে আমরা জানলাম। এইবারে যখন এটা হয়ে গেল আমাদের রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন সম্পর্কে, যেটা 17(2)(1) রুলের মধ্যে আমাদের কাছে আসে। ঠিক আছে, তো এই ছিল আজকের বেসিক জিনিস, যেটা আমাদেরকে পরবর্তী সময়ে বা নেক্সট পার্টে ইলাস্ট্রেশনের মাধ্যমে এই যে টোটাল জিনিসটা আমরা দেখলাম যে আমাদের কাছে 10% পে করছে, 15% পে করছে, এই রুলটা অ্যাকচুয়ালি কি সেটা আমরা আপাতত থিওরির প্রোগ্রামের মাধ্যমে জানলাম। এরপরে আমরা এক এক করে এটা ইলাস্ট্রেশন সলভ করব এবং তখন তোমরা আরো ক্লিয়ারলি বুঝতে পারবে জিনিসটা যে অ্যাকচুয়ালি জিনিসটা কি হয়। ওকে, তো এই হয়ে গেল আমাদের রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন অর্থাৎ ইনকাম ফ্রম স্যালারির একদম বেসিক ধাপ, যেখানে আমরা ইনকাম ট্যাক্স ল সম্পর্কে প্রথম দিন পড়েছিলাম এবং আজকে আমরা ইনকাম ট্যাক্স ল এর ইনকামের প্রথম ধাপ, প্রথম হেড, যেটা হচ্ছে ইনকাম ফ্রম স্যালারি, সেটা সম্পর্কে জানার চেষ্টা করলাম। এবং সেখানে আমরা থিওরি পার্টের মধ্যে অনেকগুলো জিনিস পেলাম যেগুলোকে পয়েন্ট টু বি নোটেড করে রাখতে পারো তোমরা, এবং সেই জিনিসটাকে আমি পরের দিন কিভাবে ইলাস্ট্রেশনের মাধ্যমে সলভ করব সেটা দেখে তাহলে তোমরা জিনিসটাকে ক্লিয়ার হতে পারবে যে অ্যাকচুয়ালি যে রুলটা আমি তোমাদেরকে দেখালাম সেই রুলটা কিভাবে কাজ করছে প্র্যাকটিক্যালি। ওকে, তো এটা হয়ে গেল আমাদের ফার্স্ট চ্যাপ্টারের একদম বেসিক ধাপ। তো যেখানে যা প্রবলেম থাকবে সেই জিনিসগুলো আমাকে কমেন্টের মাধ্যমে বা যে কোনো মাধ্যমে যোগাযোগ করে আমার সাথে জিনিসটাকে সলভ করে নিতে পারো, যে যার কোনো কোথাও কোয়ারি থাকলে সেগুলোকে যাতে ক্লিয়ার করা যায়। তো যেরকম আমার ইয়েটা ছিল, যেরকম আমার মোটিভটা ছিল যে আমার চ্যানেলটা এবার আমি শেয়ার করছি এবং আমি যাতে চাই সবার হেল্প হোক, যারা হেল্প চায় অ্যাকচুয়ালি, যে একটা বেসিক ধাপ থেকে আমাদেরকে রেডি হতে হয়, সেই বেসিক ধাপটা যাতে আমাদের সম্পূর্ণরূপে ভালো থাকে এবং ভিতটা যাতে স্ট্রং থাকে, সেই ভিতটাকে স্ট্রং করার জন্যই আমার এই প্রোগ্রাম, আমার এই চ্যানেল, আমার এই শুরু, যেখানে আমরা একদম বেসিকটাকে ক্লিয়ার করার চেষ্টা করব যাতে ভিতটা ভালো থাকে এবং আস্তে আস্তে আমরা অ্যাডভান্স লেভেলে যাব, যাতে ভিত থেকে শুরু করে একটা বিল্ডিং আমরা করতে পারি। তো সেটাই আমার মোটে। তো এরপরে আস্তে আস্তে আমরা জিনিসটাকে এগিয়ে নিয়ে যাব এবং তোমাদের অবশ্যই সহযোগিতা দরকার, কারণ তোমরা যতক্ষণ না পর্যন্ত সহযোগিতা করবে ততক্ষণ পর্যন্ত চ্যানেলটা এগোবে না। এবং যাদের হেল্প লাগবে অ্যাকচুয়ালি, বা বেসিক ভাবে যারা রেডি হতে চায় সম্পূর্ণরূপে সিরিয়াসলি, তারা যাতে হেল্পটা পায়, তো তাদের কাছে পৌঁছে দেওয়া তোমাদেরই কাজ, তোমাদেরই সহযোগিতাটা করতে হবে এবং তোমাদেরকেই চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। তাই নিজের চ্যানেল ভেবে চ্যানেলটাকে একটুখানি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে পরবর্তী ভিডিওগুলো সম্পর্কে আগে থেকেই নোটিফিকেশনটা পেয়ে যাও। তাহলে এখানেই আজকের ক্লাস শেষ করছি। নেক্সট দিন আমরা হাজির হব নেক্সট পার্টে ইনকাম ফ্রম স্যালারির ইলাস্ট্রেশন নিয়ে। থ্যাংক ইউ, লেটস রিড।